সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি ডিফার্ম সিলেবাস অ্যানালাইসিস। কারণ 1992-এর পরে আবারও ডিপ্লোমা ইন ফার্মেসিতে সিলেবাসের পরিবর্তন হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি। সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে এই ইয়ারে ভর্তি নিয়েছো তাদের পরীক্ষার যে স্ট্র্যাটেজি হওয়া দরকার, কিভাবে পড়াশোনা করলে তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে সহজে পাস করতে পারবে, সেটি নিয়ে কিছুটা আমি আলোচনা করার চেষ্টা করব। তবে প্রথমেই আমি সাধুবাদ জানাই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়াকে, কারণ ডিফার্মের সিলেবাসটির আপডেট করার দরকার হয়ে পড়েছিল। কারণ আমরা যারা বিগত 4-5 বছর আগে বা তারও আগে যারা ফার্মেসি পড়েছি, সেখানে কিন্তু ডিপ্লোমা ফার্মাসিস্টের যেটা মেন কাজ ডিসপেন্সিং অ্যান্ড পেশেন্ট কাউন্সিলিং। তো ডিসপেন্সিংয়ের জায়গাটা মোটামুটি ঠিক থাকলেও পেশেন্ট কাউন্সিলিংয়ের জায়গাটা কিছুটা ল্যাক ছিল। তো অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস পেশেন্ট কাউন্সিলিংয়ের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। এক, দ্বিতীয়ত সাবজেক্টটাকে অনেকটা মানে স্পেসিফিক ওরিয়েন্টেড করা হয়েছে, যে স্পেসিফিক ডিজিজ তার আন্ডারে কতটুকু কী পড়তে হবে, এরকমভাবে স্পেসিফিকভাবে তৈরি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তুমি যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো সেটার উপরে জোর দিয়ে, পেশেন্ট কাউন্সিলিং কীভাবে করতে পারো সেটার উপরে জোর দিয়ে কিন্তু সিলেবাসটিকে ডিজাইন করা হয়েছে। তো এতে কিন্তু ডিপ্লোমা ফার্মাসিস্টরা বা ডিফার্মের স্টুডেন্টরা নিজেদেরকে ঠিকঠাকভাবে পড়াশোনা করলে অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা পেশেন্ট কাউন্সিলিংয়ের সময় কিন্তু ভালোভাবে তুলে ধরতে পারবে যারা আগে পাস করেছে বা আমরা যারা পাস করেছি তাদের থেকে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো সবাই জানো আমি এখানে সাধারণত ফার্মাসিস্টদের গভর্নমেন্ট জবের আপডেট দিই, বাট তার সঙ্গে সঙ্গে কিছু ফার্মা আপডেট দেওয়ার চেষ্টা করি। চলো তাহলে আজকে আমরা দেখে নিই আজকের ভিডিওর মূল পর্ব। সো আমি চলে এসেছি, এটা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে 23 সেপ্টেম্বর 2021-এ ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিলেবাস আমি নিজে তোমাদেরকে দেখাচ্ছি, নতুন নিয়ে আসা হয়েছে, তাতে কিছু সাবজেক্ট অ্যাড করা হয়েছে। আমি স্ক্রল করে নিচে চলে যাব। প্রথমেই স্ক্রল করে আমরা চলে এসেছি সাবজেক্টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিউটিক্স থিওরি, ফার্মাসিউটিক্স প্র্যাকটিক্যাল, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থিওরি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ফার্মাকগনোসি থিওরি, ফার্মাকগনোসি প্র্যাকটিক্যাল, হিউম্যান অ্যানাটমি থিওরি, হিউম্যান অ্যানাটমি প্র্যাকটিক্যাল, অ্যান্ড সোশ্যাল ফার্মেসি থিওরি অ্যান্ড সোশ্যাল ফার্মেসি প্র্যাকটিক্যাল। এই সোশ্যাল ফার্মেসিটা কিন্তু তোমাদের অ্যাড হয়েছে। আমরা যদি আগের সিলেবাস দেখি, এখানে ফার্মাসিউটিক্স 1, কেমিস্ট্রি 2, কগনোসি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি অ্যান্ড হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসি ছিল। সেখান থেকে কিন্তু এখানে সোশ্যাল ফার্মেসি আনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হিউম্যান অ্যানাটমি, কগনোসি, যেটা কেমিস্ট্রি 1, 2 ছিল, একটির মধ্যে রাখা হয়েছে কেমিস্ট্রিকে। সিউটিক্সও তাই 1, 2 একটির মধ্যে রাখা হয়েছে। তো যারা নতুন ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে এক লাইন করে আমি জানিয়ে রাখি, সিউটিক্স মানে যেখানে তোমরা ট্যাবলেট ক্যাপসুলের ডিটেলস, যত ইঞ্জিনিয়ারিং যন্ত্রের মাধ্যমে ওষুধটা তৈরি হয় তার ডিটেলস, সেগুলি জানতে পারবে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি মানে এখানে কেমিস্ট্রি মানে বুঝতে পারছো ইন বিটুইন যে রিয়াকশন এটা, বা তার সঙ্গে সঙ্গে তোমরা কোন ফর্মে পাউডারটি থাকে, তার কালার, তার ওডার, এরকম কিছু কিন্তু তোমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে যে মেটেরিয়ালটি সম্পর্কে, যে প্যারাসিটামলটার কালার কি, এটা কোন ফর্মে থাকে, যে সলিড, পাউডার অর এনি আদার ফর্ম, সেই ফর্মগুলো এবং তার গন্ধ কীরকম, এই ডিটেলস কিন্তু তোমরা কেমিস্ট্রিতে জানতে পারবে ডিপ্লোমাতে। দেন কগনোসিতে কিন্তু ম্যাক্সিমাম হার্বাল ড্রাগের উপরে কাজ করা হয়। মানে এই যে মধু থেকে কি কি কেমিক্যাল কনস্টিটিউশন আছে মধুর মধ্যে, কি নিমের মধ্যে, এরকম করে অ্যাকর্ডিং টু ড্রাগ, হার্বাল ড্রাগ নিয়ে পড়ানো হয়। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্ট থেকে বুঝতে পারছো এখানে বডি পার্টসের উপরে বা যে সিস্টেম আছে আমাদের, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড আদার সিস্টেম, সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আর সোশ্যাল ফার্মেসি যেটা নতুন, যা এই ফার্মেসির উপরে তোমাদেরকে একটা আমি সিলেবাসটা স্ক্রল করে নিচের দিকে দেখিয়ে দিই যে সোশ্যাল ফার্মেসিতে কোথায় ফোকাস করা হয়েছে তোমাদেরকে। এখানে কন্ট্রাসেপটিভ এবং আদার যে
হসপিটাল এখানে আছে তোমার সোশ্যাল ফার্মেসি থিওরি। তো প্রথমে ইন্ট্রোডাকশন সোশ্যাল ফার্মেসি, এই যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, রোল অফ ফার্মাসিস্ট ইন দ্য ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড ভ্যাকসিনেশন, ইমিউনিটি, তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন, যে কোন খাবারগুলো হেলদি ফুড বা ডায়েটের জন্য ইম্পর্টেন্স কোনগুলি সেটা এখানে পড়ানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে যে কোভিড প্রোটোকল, এপিডেমিওলজি, মানে একটি ডিজিজের যে শুরু হচ্ছে কোথা থেকে আসছে কিভাবে আসছে তুমি ডিটেলস জানতে পারবে এই সাবজেক্টের মাধ্যমে। তারপরে এখানে আছে ফার্মাকো ইকোনমিক্স, এই ডিটেলসে কিন্তু তোমরা সোশ্যাল ফার্মেসির মাধ্যমে এগুলো জানতে পারছো। এটা কিন্তু নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে এই বছরে, কারণ তোমরা যদি আগের সিলেবাস দেখো এখানে কিন্তু সোশ্যাল ফার্মেসি নামে কিছু ছিল না। আর কেমিস্ট্রি বা সিউটিক্স 1-2 করে কিন্তু ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে ছিল, সেটাকে একটা ইয়ারে করা হয়েছে। এবার আমরা চলে যেতে পারি সেকেন্ড ইয়ারের সিলেবাসের দিকে। সেকেন্ড ইয়ারের সিলেবাসের দিকে যদি যাই আমি, তো এখানে তোমরা দেখতে পাবে ফার্মাকোলজি, কমিউনিটি অ্যান্ড ফার্মেসি অ্যান্ড ম্যানেজমেন্ট থিওরি, তার সঙ্গে প্র্যাকটিক্যাল, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি প্র্যাকটিক্যাল, ফার্মাকোথেরাপিউটিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থেরাপিউটিক বা থেরাপির দিক থেকে অ্যাকর্ডিং টু ডিজিজ তোমাদেরকে আমি সিলেবাসটা একটু দেখানোর চেষ্টা করব, যে এটি আমি মনে করি যে ফার্মাকোথেরাপিউটিক সিলেবাসটা মানে চ্যাপ্টার সাবজেক্টটা যদি খুব ভালো করে পড়ো, তুমি কিন্তু ম্যাক্সিমাম যে ক্রনিক ডিজিজ বা যে ডিজিজগুলা এখন হ্যান্ডেল হয় হসপিটাল বা যে কোনো হেলথ কেয়ার সিস্টেমে, সেই অ্যাকর্ডিং টু ডিজিজ সম্পর্কে তুমি ডিটেলসে জানতে পারবে। তারপরে আছে হসপিটাল অ্যান্ড থিওরি অ্যান্ড ফার্মেসি ল অ্যান্ড ইথিক্স, যেটা একজন আমাকে প্রশ্ন করেছিলে যে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স এটাকেই বলে। আর এখানে কিন্তু শিডিউলগুলো থাকে, যেমন শিডিউল এইচ মানে অনলি প্রেসক্রাইব ড্রাগকে বলে শিডিউল এইচ। তোমরা যারা নতুন তারা তোমরা এখানে ফার্মেসি ল অ্যান্ড ইথিক্স পড়লে কিন্তু শিডিউল পাবে A to Z। সেখানে কিন্তু শিডিউল এইচ, শিডিউল এক্স এইসবগুলো থাকবে, যেটা ম্যাক্সিমাম টাইম ইন্টারভিউ কিন্তু প্রশ্ন আসে শিডিউলগুলো থেকে। তো আমি একটু স্ক্রল করে নিচে চলে যাব, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে ফার্মাকোথেরাপিউটিক্স চ্যাপ্টারটা সাবজেক্টটা নতুন ইন্ট্রোডিউস করেছে এবং কতটা তোমাদের এটা হেল্প হতে চলেছে। তার কমিউনিটি ফার্মেসিটা একটু দেখিয়ে দিই। এই যে কমিউনিটি ফার্মেসিতে কিন্তু তুমি কমিউনিটি ফার্মেসির মাধ্যমে প্রেসক্রিপশন হ্যান্ডেলিং যেমন শেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন স্কিল, মানে তুমি যখন পেশেন্ট কাউন্সেলিং করবে তখন কিভাবে তুমি কমিউনিকেট করতে পারবে সেটাও কিন্তু এই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তুমি জানতে পারবে আরো ভালো করে। বডি ল্যাঙ্গুয়েজ দেখলে পেশেন্টের কি করে, এটা কিন্তু তোমাকে পেশেন্ট কাউন্সেলিংয়ে হেল্প করবে। তারপরে নিচে আছে পেশেন্ট কাউন্সেলিংয়ের উপর ফোকাস করা হয়েছে। এই যে এই চ্যাপ্টার এই সাবজেক্টটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ফর হসপিটাল ফার্মাসিস্ট অর বেডসাইড ফার্মাসিস্ট, যারা পেশেন্ট কাউন্সিলের সঙ্গে ডিরেক্টলি যুক্ত থাকবে। তো তারপরে আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে বায়োকেমিস্ট্রি, নট বায়োকেমিস্ট্রি, আফটার দ্যাট ফার্মাকোথেরাপিউটিক, দিস ওয়ান এই যে চ্যাপ্টারটি বলছো যে ফার্মাকোথেরাপিউটিক্স, এখানে তুমি দেখো তো এই যে আছে এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেন হচ্ছে কিন্তু হাই ব্লাড প্রেশারের পেশেন্ট পাবে তুমি, অ্যানজাইনা অ্যান্ড মাইক্রোবিয়াল ইনফেকশন, মানে তোমার এই যে চেস্ট পেন বলে, হার্ট অ্যাটাক বলে, হার্ট ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর, আর হচ্ছে হাইপার লিপিডেমিয়া। এই যে পেশেন্ট মেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই ডিজিজের উপরেই কিন্তু পেশেন্টগুলা সাধারণত আসে। কারো হাই বিপি নিয়ে, কেউ হার্ট ফেলিওর নিয়ে, কারো অ্যানজাইনা চেস্ট পেন নিয়ে, কারো ওই যে তোমার কোলেস্টেরল বেড়ে গিয়ে ওখানে হার্ট ব্লক হয়ে যে হাইপার লিপিডেমিয়া বলছে এর মধ্যেই চলে আসবে। তো ওখানে যে কোলেস্টেরল বেড়ে গিয়ে তোমার ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু কোলেস্টেরল জমে গিয়ে ব্লাড ভেসেলের যে ট্রান্সপোর্টের জায়গাটা সেটাকে ছোট্ট করে দেয় এবং সেখান থেকে কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিওর, অ্যানজাইনা পেকটোরিস আমার অনেক কিছু আসতে পারে, সেগুলো কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে আসে। তারপর আমরা যদি রেসপিরেটরি সিস্টেমে আছি, রেসপিরেটরি সিস্টেম মানেই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অ্যাজমা, সিওপিডি, এই দুটোই মেনলি প্রবলেম তোমার রেসপিরেটরির সঙ্গে যুক্ত ইন জেনারেল, আমরা যদি খুব ব্রড স্পেকট্রামে না ভাবি। তারপরে আমি যদি এন্ডোক্রাইনে আসি তাহলে কিন্তু ডায়াবেটিক অ্যান্ড থাইরয়েড, এই দুটো মেন। যে আমার এন্ডোক্রাইন সিস্টেম মানেই হচ্ছে যে বিটা সেল থেকে তোমার ডায়াবেটিসের জন্য যেটা মানে ইনসুলিন, যেটা একমাত্র মানে আমাদের কাছে অস্ত্র, যে ইনসুলিন সিক্রেশন হলে সেই পেশেন্ট ডায়াবেটিক থেকে মুক্ত থাকবে, ইনসুলিনের সিক্রেশন ঠিকঠাক থাকলে, যেটা বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সিক্রেশন হয়। তো এটাই কিন্তু মেন এন্ডোক্রাইন সিস্টেমের ডায়াবেটিক্স অ্যান্ড থাইরয়েড, সেটা তুমি বুঝতে পারছো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই যে এপিলেপসি, তারপরে পার্কিনসনিজম, এখানে প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী তোমার স্পেসিফিক কিছু ডিজিজ দেওয়া আছে, যেগুলি মোর অন লেস প্রাইমারি কেসে বা মোর অন লেস তুমি পেশেন্ট মানে মোটামুটি 80% পেশেন্ট পাবে এই ডিজিজের, 80 to 90%।
তো এগুলি তুমি এই সাবজেক্টে তুমি একবার ভালো করে পড়তে পারো, তোমার কিন্তু প্রত্যেকটা ডিজিজের উপরে একটা ওভারঅল ওভারভিউ চলে আসবে, যেটা ইন ফিউচার তোমার পেশেন্ট কাউন্সিলিংয়ে গিয়ে কাজে লাগবে। তো এতে গেল সাবজেক্ট ওয়াইজ। তো সাবজেক্টটা আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে পুরনো সাবজেক্টের সঙ্গে তাহলে আমার যে নর্মাল যে চেঞ্জেস এসেছে সেটা কতটা হেল্পফুল। আশা করছি তোমরা এখন যারা নতুন বুঝতে পারছো না, কিন্তু যারা পুরনো অলরেডি ডিপ্লোমা পাস করেছে তারা কিন্তু আশা করছি খুব সুন্দরভাবে টের পাচ্ছ যে নতুন সিলেবাসে নতুন অনেক কিছু তারা শিখতে চলেছে এবং সেটা অনেকটা হেল্পফুল ফর পেশেন্ট কাউন্সিলিং। এখানে তোমাদের পুরনো সিলেবাসটা একবার দেখায়। পুরোনো সিলেবাসে কিন্তু হসপিটাল অ্যান্ড ফার্মেসি সেকেন্ড ইয়ারে ছিল, ড্রাগ স্টোর অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, ফার্মাকোলজি টক্সিকোলজি, কেমিস্ট্রি 1 অ্যান্ড 2। সেক্ষেত্রে এখানে চলে এসছে ফার্মাকোলজি, অবশ্যই এখনো আছে, কমিউনিটি ফার্মেসি এসেছে বায়োকেমিস্ট্রি তো আছেই, ফার্মাকোথেরাপিউটিক এসেছে, হসপিটাল আগে থেকে আছে, অ্যান্ড জুরিসপ্রুডেন্স আগে থেকে আছে। তো এই ওভারঅল চেঞ্জেস। এবার আমি আসি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে অলরেডি, তাদেরকে অ্যাজ এ সিনিয়র আমার একটা গাইডেন্স করার আছে যে আমাদের যে পরীক্ষার সিস্টেমগুলি কি আছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে পরীক্ষা হয় সেশনাল অ্যান্ড হচ্ছে ফাইনাল। এখানে তোমাদেরকে গাইডলাইন দেওয়া আছে যে সেশনাল এক্সামিনেশন এখানে কিন্তু বলছে 40 মার্কের হবে। এখানে লং প্রশ্ন থাকছে 3 নম্বরের থাকছে 5টা, 3 5 15, 5 নম্বরের থাকছে 3টে, 3 5 15, আর হচ্ছে 10টা কোশ্চিন থাকছে 1 নম্বরের। তো 5 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, 3 5 15, 3 নম্বরের প্রশ্ন থাকছে 5টা, 3 5 15, 1 নম্বরের প্রশ্ন থাকছে 10টা, টোটাল 40 নাম্বার। তবে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলি হয় 20 নাম্বারের উপরে বেস করে। ম্যাক্সিমাম কলেজে 3টে অ্যাসেসমেন্ট হয় 20 নম্বরের, তার ভিতরে যে দুটো বেস্ট পেয়েছো সেটির অ্যাভারেজ করে 20-র মধ্যে কত হচ্ছে সেই নাম্বারটি পাঠানো হয়। তারপরে যে ফাইনাল এক্সাম সেটা কিন্তু 80-র উপরে হয়। 6টা কোশ্চেন থাকে 5 নম্বরের, 10টা প্রশ্ন থাকে 3 নম্বরের, আর 20টা প্রশ্ন থাকে 1 নম্বর, টোটাল 80। এই 80 আর সেশনালের 20, তো টোটাল 100 নাম্বার হয়ে গেল। এবার আমি মনে করি পাসিং মার্ক থাকে 40। তবে আমি মনে করি যে আমরা যদি এই সেশনালে বেশি করে ফোকাস করি, মানে এখানে যদি কেউ মোরলেস 14 থেকে 18-এর মধ্যে তুলে রাখতে পারে আউট অফ 20, যেটা খুব সহজে তোলা যায় কারণ খুব অল্প সংখ্যক পড়া থাকে, একটা কি দুটোতে চ্যাপ্টার পড়ানোর পরে সেশনালগুলো হয়। তো ওই টাইমে যদি একটা দুটো চ্যাপ্টার ভালো করে পড়ে 20-র মধ্যে 14, 15, 16 কি 18 যদি তোমরা তুলে রাখতে পারো, ওদিক থেকে কিন্তু তোমাকে পাস করার জন্য কত দরকার হচ্ছে 14, মানে তুমি অলরেডি এদিকে 40-এর ভিতরে 14 স্কোর করে ফেলেছো, তার মানে 80-র ভিতরে তোমার দরকার 26। দেন তারপরে আছে তুমি যদি ম্যাক্সিমাম 18 কি 19 তুলে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অলরেডি যদি 19 নাম্বার এদিক থেকে তোলা থাকে তাহলে ওদিকে দরকার হচ্ছে 21, 18 তোলা হলে 22। তাহলে আশা করছি আমি এই 80-র ভিতরে 21, 22 কি ম্যাক্স 30, কেউ যদি 10ও পেয়ে থাকো মিনিমাম, তাহলে তোমাকে 30 পেতে লাগছে। 80-র মধ্যে 30 তোলাটা খুব একটা কঠিন হবে না, কারণ অলরেডি 20 নাম্বার এখানে শর্ট কোশ্চেন আছে। তো আমি মনে করি আমি আমার কলেজ লাইফে করেছি এটা, মোটামুটি নিজে 5টা 10টা যা পারলাম, ঠিক আছে, কিছুটা হল ম্যানেজ হয়। তো এখান থেকে তোমরা যদি আবার 10 আমি ধরে রাখতে স্কোর করতে পারো, আর সেশনালে 10, 20, তার মানে তোমাকে বাদ বাকি যে 60 নাম্বার থাকছে, মানে যেটা তুমি থিওরিতে লিখছো, সেখান থেকে শুধুমাত্র তোমাকে 20 স্কোর করতে হবে। বাট তারপরেও বলছি মোস্ট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেশনালে যদি তোমার অ্যাভারেজে 4, 5, 6 থাকে, তাহলে কিন্তু ফাইনালে গিয়ে টানা কিছুটা হলেও, যারা এই মেন্টালিটি নিয়ে চলছো যে আমাকে পাস করতে হবে, তাদের কথা বলছি। কারণ সবে এইচএস পাস করেছো, আমি প্রবলেম ফেস করেছি ইংলিশ নিয়ে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট সমস্ত কিছু ইংলিশে থাকে। তো লিখা এটাতে মানে ইংলিশে লিখে পাস করাটা আমার কাছে একটু টাফ ছিল সেই টাইমে। বাট আশা করছি আমি রিকভারি করতে পারছি, মানে তোমরা সবাই অবশ্যই রিকভারি করতে পারবে সেই জায়গা থেকে। তো আমি অলরেডি ডিপ্লোমা বিফার্ম করে এমফার্ম পার্সুইং চলছে, তো আমি এতটা আসতে পেরেছি, মানে আজ যারা ডিপ্লোমায় ভর্তি হচ্ছে তারাও আশা করছি পিএইচডি অবধি যাবে। তো সেই জায়গা থেকে বলতে চাইছি আমি তোমাদেরকে যে এই 20 নাম্বারের উপরে কিন্তু বেশি তোমরা ফোকাস করো সেশনালে। তোমাকে মিনিমাম 14, 16 কি 18 তুমি যদি তুলে রাখো, তাহলে ফাইনালে গিয়ে তোমাকে ভাবতেই হবে না, 20-র ভিতরে 10 উঠে যাবে, এদিকে 16 থাকলে 26, আর তোমাকে বাকি পেতে লাগে মাত্র 14। তো আশা করছি তোমাদের এই যে স্ট্র্যাটেজিটা বললাম কি করে পাস করতে পারো, সেটি কিন্তু মানে তোমাদের সাহায্য করবে। যে সেশনালে কিন্তু ফোকাস করতে, আবার বলছি সেশনালে ফোকাস করো। তারপরে প্র্যাকটিক্যালে আসি। প্র্যাকটিক্যালে কি আছে, সিনপসিস 10,
এক্সপেরিমেন্ট 50, ভাইভা 10, অ্যান্ড যে খাতাটা তুমি প্র্যাকটিক্যাল খাতা মেনটেন করো সেটাই 10, টোটাল 80। আর ইন্টারনালে কত বলছে, এই যে সেশনাল এক্সামিনেশনে 10। আর সিনপসিস মানে বলে দিই, কিছু প্রশ্ন দেওয়া হয়। সিনপসিস মানে কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হয় প্র্যাকটিক্যালের উপর বেস করে, সেটির অ্যান্সার লিখতে হয় প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে। দিস ইজ কল্ড সিনপসিস। তো অ্যাকচুয়াল পারফরমেন্স অন দ্য এই যে সেশনাল এক্সামে কি পারফর্ম করেছে সেটা 10 নাম্বার, অ্যাসেসমেন্ট অ্যাভারেজ অফ দ্য 5 মার্কস, অ্যান্ড ফাইনাল যে রিপোর্ট মার্কস আছে সেটা হচ্ছে 5 মার্কস, টোটাল 20। আর এদিকে ফাইনালে তোমাদের 80 মার্কের উপরে এই যে সিনপসিস 10, এখানেও কিছু প্রশ্ন দেওয়া হবে, সেটির অ্যান্সার তোমাকে লিখতে হবে। তারপরে এক্সপেরিমেন্ট তুমি একটা কিছু করতে দেওয়া হবে, সেটিতে 60 মার্ক, আর ভাইভা আছে 10, টোটাল 80, আর এদিকে 10। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তোমাদের সিলেবাসটা যতটা পারলাম আমি ক্লিয়ার করলাম, অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ সিলেবাস আমি আনার চেষ্টা করবো। তোমরা যদি বলো তোমাদের দরকার আছে, আমি অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও আসতে চলেছে রেফারেন্স বুকের উপরে আপডেট দিয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচ।